লক্ষ্মীকে যাচাই করার জন্য আমাকে বেশি কিছু ভাবতে লাগেনি। যেগুলো ইন্টিমেসি সিন ছিল সেগুলোর জন্য আমাদের ওয়ার্কশপ দরকার ছিল, কারণ আমাদের সত্যিকারের বলতে গেলে কলকাতায় দাঁড়িয়ে এই ইন্টিমেসি ওয়ার্কশপটা নেই বললেই চলে। শর্মিষ্ঠা দিয়া রাজদীপদার সাথে কাজ করে তোমার কি এক্সপিরিয়েন্স? বিষ্ণু বিশ্বাসের পরে তারা হচ্ছে আমার সেকেন্ড গুরু, যারা আমাকে বুঝিয়েছে কাজ কিভাবে হয় আর কাজ কিভাবে করতে লাগে। যতক্ষণ না ডিরেক্টর আমার সামনে অ্যাকশন বলছে, আমি আমার নিজের ক্যারেক্টার থেকে বেরাই না। যখন যেটুকু দরকার তখন নিজেকে সেটুকুই প্রেশার দাও। সেই কন্ট্রোলটা হাতের মধ্যে রাখাটা খুব দরকার অভিনেত্রীদের কাছে আমার মনে হয়। আমি এসএফটার আরো একটা কাজ করেছিলাম, নাম হচ্ছে আন্ত্রাভাসম, কেরালাতে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডও পেয়েছে। ওই 13 মিনিটের ফিল্মটা আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট কাজ আমার জীবনে। যে যে চরিত্রকে আমি পেয়েছি আমার জন্য আমি থ্যাঙ্কফুল যে আমি এগুলোকে করতে পেরেছি। আমি খুব ভালোবাসি যেটা আমি নিজে। একটা রিপোর্টার আমাকে প্রশ্ন করেছিল এই কথাটা, তোমার কি ভয় লাগে না তুমি টাইপকাস্ট হয়ে যাবে? আমি নিজের কাছে যদি অনেস্ট থাকি, আমাকে জীবনে কেউ কোনোদিন হারাতে পারবে না, তো সেটাই আমি করি। নমস্কার, বৈঠকখানার আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরাত্রিকা, আর আজকে আমাদের গেস্ট হলেন মন পতঙ্গের বৈশাখী রয়। ওয়েলকাম বৈশাখী। নমস্কার। নমস্কার। আচ্ছা বৈশাখী, মন পতঙ্গ দিয়ে শুরু করি। মন পতঙ্গর রোলটা যখন তুমি ফাইনালাইজড হয়ে গেছো, তুমি এই রোলটা প্লে করবে, ওই ক্যারেক্টারটার সাথে তুমি কিভাবে নিজেকে রিলেট করেছো? মনপতঙ্গ আমার কাছে কাজটি আসে 2019-এ। না, মনপতঙ্গ কাছে দুবার এসেছিল আমার কাছে। প্রথমে লকডাউনের আগে একবার এসেছিল, তখন লকডাউনের জন্য আমাদের কাজটা পোস্টপন হয়ে যায়। তো আই থিঙ্ক 21-এর লাস্টের দিকে আমার কাছে আবার সেকেন্ড কল আসে যে আমাদের অডিশনটা আবার রিওপেন হচ্ছে, তুমি একবার আসো। তো আমি যাই। সেবার আমি গিয়ে আই থিঙ্ক, যদি ঠিকঠাক গুনি তো টোটাল 19 বার আমি অডিশন দিয়েছিলাম কাজটার জন্য। তো কাজটা যখন পাই আর যখন পুরো চরিত্রটাকে আমি পড়ি, আমি বুঝি। তো মনপতঙ্গ চরিত্রের যেমন লক্ষ্মীকে মানে যাচাই করার জন্য আমাকে বেশি কিছু ভাবতে লাগেনি, কারণ কিছু জায়গা ছাড়া বাদবাকি লক্ষ্মী হচ্ছি আমি। খুব চঞ্চল, কিছু ভাবে না করার আগে। যদি ভালোবেসে ফেলে কোনো মানুষকে, সে প্রাণপণ দিয়ে ভালোবেসে ফেলবে। তো আর বাদবাকি যে বাহ্যিক জিনিসগুলো, মানে যেগুলো রাস্তায় থাকা, রাস্তার সাথে মিশে যাওয়া, কারণ লক্ষ্মীর কাছেও এগুলো সমস্ত নতুনই ছিল। সেও তো জন্মের পর থেকে ফুটপাত দেখেনি বা কলকাতা দেখেনি, সেটা গ্রামে বড় হয়েছে। তাদের বড় একটা পরিবার ছিল। তো সেখানে দাঁড়িয়ে যখন সে হঠাৎই রাস্তায় এসে নামে তার ভালোবাসা মানুষের হাত ধরে, তো সেখানে দাঁড়িয়ে লক্ষ্মীকে বোঝার জন্য অনেকটা জার্নিও করেছিলাম আমি। মানে সেই সময় রাস্তায় নেমে লোকদেরকে দেখা, পার্ক স্ট্রিটের মেট্রোর বাইরে বসে থাকতাম আমি, কালীঘাট মেট্রোর বাইরে বসে থাকতাম আমি ফুটপাতের মানুষজনকে দেখার জন্য তারা কিভাবে জীবনযাপন করছে, কারণ ওগুলো আমার কাছে ইউজ টু নয়, কারণ আমি ওগুলো আগে কখনো দেখিই নি। যখন চরিত্রটি আমার কাছে আসে তখন আমার মনে হলো যে না, এবার আমাকে এগুলো দেখতে হবে। তো একদিন এমনও হয়েছিল যে কালীঘাটে যখন আমি বসেছিলাম সেই সমস্ত লোকেদেরকে অবজার্ভ করার জন্য, তো বেশ কিছুদিন ধরে বসতে বসতে তারাও আমাকে চিনে গেছিল যে এই মেয়েটি এখানে এসে বারবার কেন বসে থাকে। তো একদিন তারা আমাকে নিজেরা মানে জিজ্ঞেসও করে যে তুমি এখানে কেন বসে আছো বা হ্যান ত্যান। তো সেখানে আমি বলি যে হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে দেখছি, আমার ভালো লাগছে, তোমরা কি সুন্দর মাংসের তরকারি রান্না করছো। তো এইসবই, মানে লক্ষ্মী বিষয়টা খুবই সাহসী বিষয়। তো সেখানে দাঁড়িয়ে এই সাহসিকতাটা আমাকে অনেকবার শুনতে হয়েছে লক্ষ্মী করার সময়। তো আমি খুব হ্যাপি যে জীবনের প্রথম যে কাজটি, মানে মানুষ দেখেছে আমাকে, সেটি লক্ষ্মীর দিক থেকে দেখেছে। তো এটাই আমার কাছে একটা অনেক বড় বিষয়। এটাই। সো তোমার কথা থেকে আমার না দুটো থিম বারবার, আমি মুভিটার ব্যাপারেও যা রিসার্চ করছি, বা দুটো থিম বারবার উঠে আসছে। একটা হচ্ছে উইমেন কারেজ, আরেকটা হচ্ছে এক্সপ্লয়টেশন। তো এইটা নিয়ে আমার জানার কথা যে, ডু ইউ থিঙ্ক দ্যাট পিপল হু আর ইন আওয়ার কান্ট্রি, হু আর ওয়ার্কিং অন আ ডে টু ডে বেসিস, যারা অতটা ফাইন্যান্সিয়ালি বেনিফিটস তাদের নেই হয়তো, তাদের কি এক্সপ্লয়টেশন হওয়াটা বা সোসাইটির কাছে একটা জায়গা
যেখানে ওরা দেন প্রতারিত হওয়াটা, এটা কি খুব একটা এটা কি ওদের ডে টু ডে লাইফের একটা পার্ট? যদি প্রশ্নটা ঠিকঠাক বুঝে থাকি তোমার আমি, এটা খুব মজাদার একটা জিনিস। মানে এক্সপ্লয়েড হওয়াটা শুধু তার কাছে, মানে সে গরিব বলেই তাই নয়, এক্সপ্লয়েড যে কোনো দিক থেকে যে কোনো ব্যক্তি হতে পারে। তোমার কাছে আজ লাখ লাখ টাকা দাও, তুমি এক্সপায়ার্ড হচ্ছ, আমার কাছে যে কিছু নেই আমিও এক্সপায়ার্ড হচ্ছি। তো মানে এটার কোনো এমন মানে বিষয় নেই যে ভাগ করে দিলাম যে এরা গরিব বলে এরা এক্সপ্লয়েড হচ্ছে। No, my question is more about vulnerability. ওরা কি হ্যাঁ। আরো বেশি vulnerable to exploitation? অবভিয়াসলি, কারণ আমাদের কাছে মানে আমিও যদিও মানে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি, আমিও দেখে এসেছি ঘরের কষ্টগুলো কেমন ছোটবেলার থেকে। আমরা 4 বোন, তো বাবা মা আমাদেরকে মানুষ করেছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাদের মধ্যে না আশাটা খুব বেশি থাকে। তারা ভাবে না, তারা জাস্ট ভাবে আচ্ছা আমার ঘরের মানুষ চেয়েছে, আমার কাছের মানুষ চেয়েছে, আজ আমার কাছে নেই। যেমন আমার বাবা, কিছুতে আমি বাবার কাছে চাই কোনোদিন, বাবার 4 বোনের মধ্যে যে কেউ বাবার কাছে কিছু চাই, বাবা কখনো না বলেনি আমাদেরকে, দেখছি বলে। আমাদের মধ্যে এই ওয়ার্ডটা খুব বেশি ইউজ হয়, দেখছি। তো দেখছি থেকে কি হয়, আমাদের মধ্যে আশা জাগে। তো মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে যারা থাকে বা যারা রয়েছে, বা যেমন আমরা যারা যারা রয়েছি, এদের মধ্যে আশাটা এতটাই বেশি যে এরা ভাবেও না সামনের মানুষটার মধ্যে কি আছে, ও আমাকে আশা দেখাচ্ছে, এ আমার জন্য ভালো পড়বে কিছু। এই ভাবনাটাতে আমাদের অনেক কিছু এক্সপার্ট হতে সাহায্য করার আমি মনে করি। কারণ সব মানুষ তো সমান নয় আমাদের চোখের সামনে। আজ আমি ভালোভাবে মিশছি, এমন দিনে সেও আমার সাথে ভালোভাবে মিশবে, নাই মিশতে পারে, তখনই তো চলে আসছে এক্সপার্ট বিষয়টা, না? যেটা থিমটা খুব ভালোভাবে মুভিটায় উঠিয়ে এসেছে, বারবার লক্ষ্মী রেপিটেশন হচ্ছে একটি এমন বিষয় যে সে শুধু চেয়েছিল বাঁচতে ভালো করে, তার ভালোবাসার মানুষের সঙ্গে শুধু বাঁচতে ভালো করে চেয়েছিল। কিন্তু সে বাঁচতে ভালো করে চাওয়ার ফলে কি হলো, যে সে বুঝলেও না সে তাকে কোন কোন জায়গায় গিয়ে কোন কোন গর্তের মধ্যে তাকে পড়তে হবে। সে কিন্তু পড়েও গেল গর্তের মধ্যে। গর্তের মধ্যে পড়ে সে বুঝতেও পারলো আচ্ছা আমি যেটা ভেবেছিলাম এটা তো সেটা নাই। যেটা হয় প্রত্যেকটা মানুষের মধ্যে, আমরা ভাবিই না আগে কিছু করার আগে। যদি আমাদের মনে হয় যেটা ভালোবাসার মানুষের জন্য করছে, তাহলে তো আমরা ভাববোই না। যদি লোককে খুন করতে বলা হয় হয়তো করেও ফেলবে। তো সেখানে দাঁড়িয়ে লক্ষ্য ভাবেনি, লক্ষ্য সবকিছু করেছে শুধু তার মানে ভালো চাওয়ার জন্য, ভালো থাকার জন্য, ভালোবাসার সাথে থাকার জন্য। কিন্তু করতে গিয়ে কি দেখলো, দিনের শেষে যে যেটা সে ভালোবেসে করছিল বা যেটা সে ভালো ভেবে করছিল সেটা ভালো ছিল না, সেটা খারাপ বেরিয়ে গেল। তো ভালো খারাপের মধ্যেই পুরোটা রয়ে গেছে, তার বাইরে কেউ বেরাচ্ছেই না। এটা তো ঠিক। আর তুমি যে ক্যারেক্টারটা বললে তুমি প্রিপারেশন করার জন্য তুমি অনেক জায়গায় লোকজনকে অবজার্ভ করেছো, apart from that তুমি, because it is a very serious character, তুমি কি কি করেছো? How did you mold yourself? আমি যখন প্রথম অভিনয় শিখতে আসি বা অভিনেতা হব, এটা বিশ্বাস করাই নিজেকে যে হ্যাঁ আমি বিশ্বাস করছি আজ থেকে আমি অভিনয় করবো আমি। তো সেদিন আমার মধ্যে একটা খুব অদ্ভুত ক্রেভিং উঠেছিল। আমার যে গুরু ছিল বিশ্বরূপ বিশ্বাস, সে আমাদেরকে প্রত্যেককে এই প্রশ্নটি করতো যে কেন অভিনয়, কেন অভিনয়। তো কখনোই আমি নিজেকে এই উত্তরটা মানে অভিনয় শেখার 3 বছরের মধ্যে দিতে পারিনি। আমি 3 বছর পরে নিজেকে উত্তরটা দিতে পেরেছি কেন অভিনয়। তো যখন একদিন আমি অটো করে যাচ্ছিলাম রাস্তা থেকে, তো হঠাৎই আমার মধ্যে একটা ফিল আসলো, শুটিং ছিল, আমি শুটিং থেকেই ফিরছিলাম, শুটিংটা খুব ভালো যায় জানো, খুব আমি পুরো ফ্লোর দাঁড়িয়ে আমার জন্য হাততালি দিয়েছিল, তো আমি খুব হ্যাপি। তো হঠাৎই আমার মনে হয় যে এই যে গুজবাম্পস আমার এখনো আসছে যে কি হলো আমার সাথে, এটা মানে আমি এত হ্যাপি কেন, আমি তো অত বেশি পেমেন্টও পাইনি কাজটা থেকে, পকেটে টাকাও নেই সেই দিন, শুধু অটো ভাড়াটাই ছিল আমার এখনো মনে আছে। আমি বাড়ি ফিরছি, ঘরে গিয়ে কি খাবো আমি তাও জানতাম না, কিন্তু খুব আনন্দে ছিলাম আমি। শুধু ওই কয়েকটা মানুষ দাঁড়িয়ে হাততালি দিয়েছিল আমার জন্য ফ্লোরে দাঁড়িয়ে। তো ওই দিন আমি বুঝতে পারি যে অভিনয় আমার জীবনে একটা এমন পর্যায়ে চলে এসছে যে পেটে খাবার থাক না থাক আসে যায় না, আমার অভিনয়টা থাকতে হবে আমার সাথে। তো সেদিনকার দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে যদি অভিনয় আমাকে বলে এটা করতে, অভিনয় যদি আমাকে সাহায্য করে যে হ্যাঁ তুমি এটা করতে পারবে, তাহলে আমাকে কোনোদিনও কেউ আটকাতে পারবে না। লক্ষ্মী একটা এমন চরিত্র
যখন লক্ষ্মী আমাকে বলা হয়, শর্মিষ্ঠাদি রাজদীপ যখন আমাকে বলে যে লক্ষ্মী কিন্তু এমন, বাবু তুই এখানে তুই পারবি তো করতে, এটা তুই এমন এমন করে কিন্তু আগাতে লাগবে চরিত্রটাকে নিয়ে, বা এমন এমন করে তোকে ভাবতে লাগবে। তো আমি বলেছিলাম হ্যাঁ ওকে, কোনো ব্যাপার না, আমি করে নেবো। আমি আমাদের ওয়ার্কশপও হয়েছিল অনেক দিন, আমাদের যেগুলো ইন্টিমেসি সিন ছিল সেগুলোর জন্য আমাদের ওয়ার্কশপ দরকার ছিল, কারণ আমাদের সত্যিকারের বলতে গেলে কলকাতায় দাঁড়িয়ে এই ইন্টিমেসি ওয়ার্কশপটা নেই বললেই চলে, অ্যাবসলিউটলি কোথাওই নেই। অ্যাবসলিউটলি হ্যাঁ। না কেউ ঠিক করে বোঝায়, না কেউ ঠিক করে করায়। তো সেখানে দাঁড়িয়ে একটা অচেনা, যে আমার কোঅ্যাক্টর ছিল শুভঙ্কর, তার সঙ্গে প্রথম আমার আলাপ হয় কাজে, তো সেখানে দাঁড়িয়ে সেই কাজটা যে ওর সাথে আমি করেছি, তো সেইখানে যে আমাদের দুজনের যে একটা কেমিস্ট্রি, মানে সেটাকে আমরা এত ভালো করে হ্যান্ডেল করতে পেরেছি যে আমরা ভাই ভাই, ইউ আর ব্রো, মানে আমি তোকে বল ভাই আমরা কিন্তু ব্রো, তুই চাপ নিস না, চল আমরা করতে পারবো, আমরা অভিনয় করছি। তো সেখানে দাঁড়িয়ে মানে বিষয়টা খুব সুন্দর করে দাঁড়ায়। আর সত্যিকারে বলতে গেলে শর্মিষ্ঠাদি রাজদীপদা এত ভালো দুজন মানুষ, তাদের কাজ এত ভালো, আর তারা আমাদের এত ভালো করে সেই সময় হাত ধরে বুঝিয়েছে। তখন সত্যি আমি জানতাম না ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু, না কাজের সম্পর্কে। ওটা আমার জীবনের প্রথম কাজ, প্রথম বড় ক্যামেরা আমি ওই কাজটাতে গিয়ে দেখি। তো থ্যাঙ্কস টু শর্মিষ্ঠাদি রাজদীপদা, যে তারা আমাদেরকে এতটা বেশি ভালো গাইডেন্স, মানে গাইডের মধ্যে রেখেছে, তারা আমাদের এতটা টেক কেয়ার করেছে ওই জায়গাটা যে তুই ঠিকঠাক করতে পারবি। তো আমরা করলাম, করার পরে দেখলাম যা ভালো হয়েছে, যেটা ভেবেছিলাম সেটা আমরা করতে পেরেছি। এটা বিকজ ওনাদের ওনাদের প্রথম ফিল্মটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। আমি জিজ্ঞেসই করতাম শর্মিষ্ঠা দি আর রাজদীপদার সাথে কাজ করে তোমার কি এক্সপিরিয়েন্স, আমি জিজ্ঞেসই করতাম এটা তোমাদের। তারা মানে তারা আমার সেকেন্ড গুরু বলতে পারে। বিষ্ণু বিশ্বাসের পরে তারা হচ্ছে আমার সেকেন্ড গুরু, যারা আমাকে বুঝিয়েছে কাজ কিভাবে হয় আর কাজ কিভাবে করতে লাগে। অনেক অনেক এমন জায়গা ছিল যেগুলোতে জাস্ট আমি প্যানিক অ্যাটাকে উঠে গেছিলাম যে এটা কিভাবে করবো আমি, মানে এটা এটা পারবো তো করতে। তারা আমাকে হাত ধরে বুঝিয়ে দিয়েছে, দেখ এটা এমন করে আগালে তুই এই যদি রুটটা নিস ইমোশনে, তাহলে তুই এই রুটটাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবি। মানে তারা আমাকে অনেকটা গাইড করেছে চারিপাশ থেকে। তো তারা আমার কাছে আমার আমার সেকেন্ড গুরু তুমি বলতে পারো, এটাই। সো would you say consider yourself to be a director's actor? এটা ভ্যারি করছে ডিরেক্টরটা কে আমার সামনে, কারণ সবার সাথে আমি এটা করতে পারবো না আমার মনে হয়। কারণ আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যেটুকু মানে এখনো পথ চলা, আর যদি আমার সামনে এটা খুব তাবড় ডিরেক্টর পড়ে, তার সামনে আমি এটা করতেই পারবো না। আর আমার যদি মনে হয় যে হ্যাঁ আমার কিছু একটা জায়গা যেখানে অভিনয় করার জন্য একটু চেঞ্জ করলে আমার ভালো লাগবে, এবার নিজের করতে সুবিধা হবে, তখন সেই জায়গাটাকে আমি প্রেফার করবো যে হ্যাঁ আমি গিয়ে ডিরেক্টরের সাথে কথা বলবো যে স্যার এটা এমন করলে হয়তো একটু বেটার লাগবে আমার কাছে। সে যদি হ্যাঁ বলে তো হ্যাঁ, মানে বড় ডিরেক্টরদের কাছে। এবার আমি এখন যে কাজগুলো করছি বেশিরভাগই সেগুলো ইন্ডি কাজ, মানে আমার যে কটা কাজ মন পতঙ্গর পরে হয়ে এসছে, আপকামিং কিছু ইয়ারে হয়তো সেগুলো রিলিজ হবে। তো সেখানে দাঁড়িয়ে যে ডিরেক্টর আমার সাথে কাজ করেছে বা যাদের সাথে আমি কাজ করে আসলাম রিসেন্টলি, আমার আগের কাজটা যেটার নাম এখনো আমি বলতে পারবো না, বাট সেই কাজটা করতে গিয়ে তারা পুরো নতুন, তারা আগে কিছু কাজ করেছে, এখন তারা নতুন, তারা ফিচার নামাচ্ছেন। তো সেখানে দাঁড়িয়ে কিছু কিছু জায়গা আমার মনে হয়েছে তাদেরকে যদি আমি বলি, তারাও হয়তো বিষয়টাকে ক্ল্যারিফাই করতে পারবে যে হ্যাঁ এই জায়গাটা একটু অমন করে নিলেও ভালো লাগবে। তো সেই জন্য আমি বলবো না যে প্রপার আমি ডিরেক্টর অ্যাক্টার্স, আর যদি আমার মনে হয় যে হ্যাঁ আপনারা চেঞ্জ করলে আমার ভালো লাগবে তো আমি চেঞ্জ করি, এটা তো সত্যিকারের কথা। কিন্তু ব্যারি করছে জায়গাটা কোনটা, কোন জায়গায় দাঁড়িয়ে সেটা আমি করছি, আমি সব জায়গায় সেটা করতেও পারি না, বাট যেখানে সুযোগ পাই সেখানে আমি ছাড়ি না। হ্যাঁ এটা সত্যি। না, অনেক সময় স্ক্রিপ্টের ডিমান্ড একটা থাকে, আমাদের ইন্টারপ্রিটেশন একটা হয়, কিন্তু ডাইরেক্টর তখন বলছে ঠিক অন্যরকম ভাবে, ওনার ইন্টারপ্রিটেশনটা একটু অন্যরকম হয়, তখন একটা ক্ল্যাশ অফ আইডিয়াস এন্ড ইন্টারেস্ট। না না, সবার শেষে যখন দেখছি যে হচ্ছে না, মানে আমারটা আমি তাকে বললাম, তার হয়তো ভালো লাগলো আমার আইডিয়াটা, বাট তারপরেও সে চাইছে যে স্যার তার ভাবনা নিয়েই সে চলবে, তখন তাকে আমি অবভিয়াসলি 100% মানে পার্সেন্ট আমি তাকে রেসপেক্ট করি যে হ্যাঁ আপনারটাই ঠিক আছে, আপনারটাতে আমরা চলছে চলো। কারণ দিনের শেষে সে ডিরেক্টর আর আমি অ্যাক্টর, আমার কাজই হচ্ছে তার কথা শুনে চলা, তো সেটা আমি করি।
তুমি যখন অভিনয় করতে যাও, যে কোনো ক্যারেক্টার নিয়ে অভিনয় করতে যখন যাচ্ছ, তখন কি তুমি তোমার সত্তাটাকে ওই ওই সেটের মধ্যে ঢোকার আগে সত্তাটাকে বাইরে রেখে আসো, না ইউ কম্বাইন বোথ ইয়োর সেলফ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যারেক্টার? যতক্ষণ না ডিরেক্টর আমার সামনে অ্যাকশন বলছে তার আগে আমি আমার নিজের ক্যারেক্টার থেকে বেরাই না। অ্যাকশন শুনলে আমি আমার অন্য ক্যারেক্টারে ঢুকে যাই। এটা হচ্ছে আমার কাজ করার রুল। এই বিষয়টা নিয়ে মানে একটা খুব মানে একটা এক্সপিরিয়েন্স আছে আমার কাছে, যেখানে আমাদের ওয়ার্কশপ ছিল, আমরা আগে প্র্যাকটিস করতাম। তো আমাদের যে টিমটা ছিল সেই টিমের মধ্যে এই কথাটা খুব বলাবলি হতো যে বৈশাখী এক করে হাত পা ঝাড়া দেবে, ও ক্যারেক্টারে ঢুকছে। আর স্যার আমাদের অ্যাকশন বলতেন, আমি কাজ করা শুরু করতাম। তো হ্যাঁ, এটা আছে যে এটা আমি অনেক জায়গায় মানে আমি অনেকদেরকে দেখেছি যে কাজ করার সময় তারা বেশ কিছুটা আগের থেকে তারা ক্যারেক্টারে ঢুকে যায়। তারা তারা তাদের নিজেদের মধ্যে সেটা আদান প্রদান করে যে হ্যাঁ, ক্যারেক্টার এটা করছে, ক্যারেক্টার ওটা ভাবছে, আমাকে এমন করে চলতে হবে, ও আমাকে এমন করে হাঁটতে লাগবে। আমি জানি না কেন আমার হয়তো বিষয়টা একটু আলাদা, বা আমি হয়তো একটু অন্যরকম করে ভাবি যে কোনো ক্যারেক্টারকে আমি ততটাই ঘাটাই যতটা তার দরকার। আমি মনে করি না তাকে এক্সট্রা ঘাটিয়ে লাভ আছে। কাজের সময় কি সে বেরাবে না বাইরে, আমার এটা মনে। কারণ নিজেকে ঘষে ঘষে যতটুকু খুবই দেখেছি আজ পর্যন্ত, যেমন লেবু টিপতে টিপতে তেতো হয়ে যায়, আমারও মনে হয় ক্যারেক্টারকে যত তুমি ঘষবে সে নষ্ট হয়ে যাবে। তাকে তার মতন ছেড়ে দাও, যখন দরকার তখন তাকে ডাকো যে হ্যাঁ তুমি এবার চলে আসো আমার ভেতরে, সে আসুক, কাজ করো, বা তাকে বের করে দাও। সো আমি কাজের পরেও যদি কেউ কাট বলে দেয়, আমি সঙ্গে সঙ্গে যে ইমিডিয়েটলি ক্যারেক্টার থেকে নিজেকে ডিটাচ করে বেরিয়ে যাব, দ্যাটস আই কান্ট ডু। অনেকক্ষণ থাকি ওর ক্যারেক্টারটা, তো সেটা আর কি। না না, এটা এটা আমি নিজেও দেখেছি এই জিনিসটা। মানে আমার প্রচুর কয়েকটার এমন ছিল যারা এমন একটা অ্যাক্ট শেষ হওয়ার পরে বেশ 5-10 মিনিট চুপ করে মাথা নিচু করে বসে থাকে। মানে এটা হয়তো তাদের মধ্যে আছে, বাট আমার একটু কাইন্ড অফ একটু আমার একটু আলাদা। মানে রিসেন্টলি কি হয়েছিল আমার সাথে, যে আমার ফার্স্ট আগের যে ফিচারটা আমি কাজ করছিলাম, তো সেখানে একটা ছোট্ট এমন সিন ছিল যে প্রচুর নেশা করে আমি খুব ডিপ্রেসড, লকডাউনের টাইম, মদের দোকান খোলা পেয়েছি, একদিন লাইন দিয়ে মদ কিনতে গেছি। এটা এমন একটা এমন ধরনের সিন ছিল যেখানে জাস্ট ছিল কি যে আমি এতই নেশা হয়ে গেছে, আমি হ্যালুসিনেট করছি চারিপাশে, যে সমস্ত আমার যে ব্যাড মেমোরিজ গুলো সব আমার কাছে দৌড়ে দৌড়ে আসছে। তো সেখানে একটা এমন সিন ছিল যে কান্নাকাটি, হাসি ঠাট্টা, চুপচাপ ভাঙচুর একটা এমন সিন। তো তার জন্য মেন্টাল পিসটাও তেমন দরকার ছিল। তো সিনটা শুরু হওয়ার আগে পুরো ফ্লোর চুপচাপ হয়ে গেছে। এবার সেখানে একজন ছিল যা আমার মন পতঙ্গ, সে আমার সঙ্গে কাজ করেছে, মানে অ্যাজ এ প্রোডাকশনে কাজ করেছে, গার্গী বলে আমার একটা বন্ধু। তো সে জানে যে আমি এমন ধরনের কাজ করার সময় কেমন থাকি। তো সে রিল্যাক্স ঘুরছে, চিল্লামিল্লি করছে ফ্লোরের মধ্যে। আর গার্গীকে সবাই বলছে "এই আস্তে কথা বল, আস্তে কথা বল"। গার্গী বলছে ও বৈশাখীকে ছেড়ে দেওয়া হচ্ছে, আপনি কোনো। হ্যাঁ, তো সিনটা শুরু হলো, তো সিনটাতে আমি করলাম মানে কান্নাকাটি, প্রচুরই একটা হ্যাপাজার্ড সিন ছিল ওইটা। মানে টানা সিনটাতে আমি বলতে পারো 8 থেকে 9 মিনিট গোটা সিন ছিল। মানে পুরো ঘর ভাঙচুর করবো, বোতল ভাঙবো, এই সমস্ত সিন নিয়ে। তো হওয়ার পরে সবাই পুরো ফ্লোর দাঁড়িয়ে হাততালি দিয়েছে, আর সবাই চুপ চুপ চুপ, বৈশাখী বসবে। আমি জল খেয়ে বলছি ওকে চলো সিন ওকে, তো আমি তাহলে যাই। বলে তুমি ঠিক আছো? ও বলছে হ্যাঁ, কি হবে? গাড়ি পেছন দিয়ে বলছে আরে বৈশাখী এমনই, ওকে নিয়ে চাপ নিও না। মানে এই বিষয়টা আছে। মানে আমার কি যে যখন যেটুকু দরকার তখন নিজেকে সেটুকু প্রেশার দাও, মানে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। তোমার হয়ে গেছে, তুমি বেরিয়ে আসো। সেই কন্ট্রোলটা হাতের মধ্যে রাখাটা খুব দরকার অভিনেত্রীদের কাছে, আমার মনে হয়। আমার এক্সপিরিয়েন্স অত বেশি নেই, বাট যেটুকু শিখেছি, আমার এখনো সারা জীবন পড়ে আছে অভিনয় শেখার জন্য। হয়তো আমি অভিনয়ের অটাও শিখতে পারিনি, সেই অটাও শিখতে না পারার মধ্যে যেটুকু আমি শিখেছি সেটা হচ্ছে এটাই যে তোমার কন্ট্রোল পাওয়ারটা এমন রাখতে লাগবে নিজের হাতের মধ্যে, যে তুমি চাও 3 সেকেন্ডে জল বের করবে চোখ থেকে, 3 সেকেন্ডেই জলটা বেরাবে। এই বিষয়টা মানে এটাই মেইন প্র্যাকটিস। আমার প্র্যাকটিসে আমার কাছে কিছু নেই। আর যদি তুমি আমায় জিজ্ঞেস করো আমি কীভাবে প্র্যাকটিস করি, আমার প্র্যাকটিসে আমি কিচ্ছু করি না। আমি জাস্ট সারাক্ষণ এটা মনে করি যে আমার চোখের সামনে সারাক্ষণ 10-15টা ক্যামেরা আছে, চারিপাশ থেকে আমাকে দেখছে। তো আমাকে সো ইউ অ্যাক্ট অ্যাকর্ডিং। হ্যাঁ, তো রিয়েল লাইফেও আমি প্র্যাকটিসেই থাকি। মানে আমি চারিপাশে যখন যা দেখি সেটা আমার মাথায় ঢুকিয়ে নিই। এমন প্রচুর সিন আছে, মানে একটা অভিনেতাদের কাছে কি হয় আমি জানি না, বাট যেটা আমি ফিল করি বা যেটা আমি বুঝে এসছি এই কয়েকদিন ধরে, যে আমরা প্রত্যেকে না
যে কোনো কিছু ভাবার আগে বা যে কোনো কিছু করার আগে আমরা টার্গেট ফিক্সড করে নিই, হ্যাঁ আমাদের কাছে ওই টার্গেটটা আছে, আমরা এই টার্গেটটাকে কাজে লাগিয়ে এই সিনটাকে আমরা বেরিয়ে যাব পরে। এমনও হতে পারে অনেক সময় টার্গেট শেষ হয়ে গেল জীবনে, টার্গেটই নেই আর, কোন টার্গেটটাকে তুমি ধরবে ওই সিনটাকে বের করার জন্য। মানে সেই জায়গাটা যদি খামতি না থাকে সেটাই হচ্ছে তোমার কন্ট্রোল পাওয়ার, যে তুমি যে কোনো দিক থেকে যে কোনো মানুষের টার্গেট তুমি কাজে লাগাতে পারে, যে কোনো মানুষের। আমার কি হয়, আমি যখন কোনো কাজ করি তখন আমি ইন্সপিরেশন নিজের লাইফ থেকে তো ড্র করি, আশেপাশের লোকজনকে দেখি তাদের থেকেও ড্র করি। সো বাট দ্য থিং ইজ, আমার একবার হয়েছিল একটা ম্যাসিভ সিচুয়েশন ছিল যেখানে আই ওয়াজ প্লেইং দ্য ক্যারেক্টার অফ আ উমেন হু লস্ট হার বেবি while she had conceived, মানে প্রেগনেন্সি মিডওয়ে থেকে she lost her baby. সো আই ডোন্ট নো, এরকম কিন্তু আমি কাউকে নিজের লাইফে তো আমার কোনো এক্সপিরিয়েন্স এরকম হয়ও নি, দেখিও নি। কিন্তু এই সিনটা যখন আমি করেছি, শর্টটা দেওয়ার পরে আই ওয়াজ সো ওভারওয়েলমড যে আমি মানে কাঁদতে 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 শর্ট ডান বলে দিছে, কাট হয়ে গেছে, কিন্তু আমার কান্না আর থামছে না। আই ওয়াজ সো ওভারওয়েলমড। আই মেবি ইটস বিকজ কি একটা মা বাচ্চা হারিয়েছে, সেটা আমি ভীষণ বেশি ইমোশনটাকে ট্যাগ করে ফেলেছিলাম। বাট ওই একটা আমার মোমেন্ট হয়েছিল কিন্তু যেটা আমি পারছি না। অন্য সময় কি হয়, আমি ক্যারেক্টারে থাকি, আমি ইনস্ট্যান্টলি বেরিয়ে যাই না, বাট আমাকে এতটাও এফেক্ট করে না। কিন্তু আচ্ছা। ওই ক্যারেক্টারটা আমাকে এফেক্ট করেছে। এমন ধরনের একটা ক্যারেক্টার আমি জীবনে করেছিলাম, সেটা SRFT এর হয়তো ডিপ্লোমা শর্ট ফিল্ম প্রজেক্ট ছিল, তো ওটিতে হিন্দি প্রজেক্ট ছিল। তো সেখানে গল্পটা ছিল এমন যে মানে আমার বাচ্চাটা মানে এসে হয়নি, বাট বিহারেতে কি হয় যে মেয়ে হলেই মেরে ফেলা হবে, ছেলে হলেই তুমি রাখতে পারবে, তো এমন করে বেশ কিছু বাচ্চা আমার মেরে ফেলা হয়েছে আচ্ছা, ক্যারেক্টারটা। ভীষণ ট্রমাটিক হ্যাঁ। ক্যারেক্টার। যখন সে আবার প্রেগনেন্ট হয় তখন তার আবার মেয়ে জন্ম আসে, তখন সে হসপিটালে বসে যখন দেখে কোলে নিয়ে তার মেয়ে এসছে, তার প্রথম ছিল যে সে অন্য কাউকে দিয়ে এটাকে মানে অন্য কারোর হাতে এই বাচ্চাটার খুন চায় না, সে নিজেই মেরে ফেলতে চায়। তো সে কি করে, সেই বাচ্চাটাকে সেই তার ওই প্রেগনেন্সি জাস্ট শেষ হয়েছে সেই সময় সে ব্যথা নিয়ে সে হাঁটতে হাঁটতে ম্যানহোলে ঢুকে যায়, ঢুকে গিয়ে বাচ্চাটাকে ফেলে বেরিয়ে আসে। সেই দিনটা মানে ওই দিনটাও ছিল মানে চারিপাশে বৃষ্টি, ঝড় বৃষ্টি, জলের মাঝখান থেকে আমি ম্যানহোলে ঢুকে বাচ্চাটাকে ফেলে এবার চলে আসবো, বিদ্যুৎ চমকাচ্ছে। একটা ম্যাসিভ ইমোশনাল একটা ডিজাস্টার ছিল ওই জায়গাটায় আমার কাছে, যে যেখানটা দাঁড়িয়ে কাস্টমাইজ করতে হচ্ছে, যেখানে হসপিটালে থেকে আমি নিজেকে থাপ্পড় চোপ্পড় মারছি, কি করছি কেন করছি। তো ওইখানে দাঁড়িয়ে আমার কি ফিল হয়েছিল, মানে আমার কাছে কোনো এমন এক্সপিরিয়েন্স নেই, আমি কি করে করবো এটা, না আমি চোখের সামনে কাউকে দেখেছি কোনো বাচ্চা হারাতে, না আমি কোনো সিনেমা দেখেছি এমন ধরনের যেখানে বাচ্চা মহিলাটি এত কষ্ট পাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমার কিচ্ছু করা নেই, পুরো ফাঁকা আমার মেমোরি বক্স, আমার মেমোরিতে কিচ্ছু নেই, আমি কিসে কাজে লাগাবো। তখন জাস্ট আমার মনে হয় যে সেই সমস্ত সময় জায়গায় দাঁড়িয়ে একটা অ্যাক্টরের এটাই করা উচিত, জাস্ট নিজেকে ফ্লোতে ভাসিয়ে দাও। স্ক্রিপ্ট যেমন আছে, ডিরেক্টর যেমন চাইছে, ডিরেক্টরের কাছে আরো কিছু প্রশ্ন করো, যে তোমার কাছে উত্তর না থাকে, তোমার মাথা যদি খালি থাকে তুমি ডিরেক্টরকে জ্বালাও, প্রত্যেকটা খুঁটি না জিজ্ঞেস করো যে হ্যাঁ এটা কেন হলো, এটা কেন হলো, সেটা কেন হলো। সবকিছু যখন তুমি জেনে যাবে তোমার কাছে একটা পুরো স্কেলের মধ্যে একটা রুট লাইন চলে আসবে, এরপরে এটা, এটার পরে ওইটা, এটার পরে এটা, এটার পরে ওইটা করে আজ আমি এই জায়গাটায় চলে এসেছি। তো তখন বিষয়টা ক্লিয়ার হয়েছে, যখন আমার কাছে মেমোরি থাকে না তখনই অ্যাকচুয়ালি আসল যে অভিনেতার যে স্কিলটা তখনই আসে, যে তোমাকে পুরো স্টোরি সাজাতে হচ্ছে, কারণ তোমার কাছে কোনো স্টোরি নেই আগে, তুমি কি করবে, তোমার তো পুরো ফাঁকা মেমোরি বক্স, তোমার কাছে এমন কোনো টার্গেট সিন নেই যেখান থেকে তুমি বের করতে পারবে যে হ্যাঁ আরে ওইখানে তো এই কষ্ট হয়েছিল তাহলে আমাকে এটা করতে হবে, কিচ্ছু নেই। তো পুরোটাই তোমাকে বিল্ড আপ করতে হবে। আই থিঙ্ক অলসো বিকজ ইট ইজ রিলেটেড টু আ চাইল্ড অ্যান্ড মাদার। আমার মনে হয় আমাদের কোথাও একটা আমাদের করে আছে সেটা, ওটা হয়তো হতে পারে যে উই হ্যাঁ। আর ইনটিউনড টু রেসপন্ড দ্যাট ওয়ে। তো ওটা হতেই পারে, মানে ওটা একটা মেয়েদের মধ্যে হয়ে যায়। দেখবে ইটস আ নোন ফ্যাক্ট যে মেয়েরা যখন কোনো বাচ্চা যদি কাঁদে, সেই মেয়ে যদি কখনো মা হয়েওছে বা কখনো হয়ওনি, দ্যাট ইজ ইররেসপেক্টিভ, কিন্তু যদি বাচ্চা কাঁদে মেয়েরা মোর genetically disposed to respond to that. হতে পারে because we are supposed to be future mothers and caregivers. But yeah, that was a very difficult scene for me to enact, and it was, and তুমি যা বলছো yours is
মানে way more difficult. So, মানে mine was an accident and yours was a deliberately you have to because there's no other option. So I completely understand that তুমি কি mentally preparation দিয়ে গেছো, but you're very lucky also, I should say, হ্যাঁ, যে তুমি তোমার ক্যারিয়ারের স্টার্ট পয়েন্টে এমন এমন কিছু রোলস করেছো যেগুলো সোসাইটিকে ইম্প্যাক্টও করেছে এবং তোমাকে লোককে দেখিয়ে দিয়েছো তুমি যে হাউ গুড ইউ আর অ্যাজ অ্যান অ্যাক্টর। এমনই একটা মানে এটা বলাতে আমার একটা কথা মনে পড়লো যে আমি এসএফটার আরো একটা কাজ করেছিলাম যেটার নাম হচ্ছে আন্ত্রাভাসাম। একটা মালায়ালাম শর্ট ফিল্ম ছিল, সেটা কেরালাতে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডও পেয়েছে। কনগ্রাচুলেশনস। তো সেই কাজটাও খুব সুন্দর ছিল, মানে আমার কাছে যদি বলো যে জীবনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে মন পতঙ্গ ছাড়াও আমার টোটাল আমি 3খানা ফিচার ফিল্মে কাজ করেছি অ্যাজ এ লিড, আর যেগুলো শর্ট ফিল্ম করেছে তার এতগুলো কাজের মাঝখানে ওইটা এখনো পর্যন্ত ওই 13 মিনিটের ফিল্মটা আমার কাছে এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট কাজ আমার জীবনের। কারণ ওই যে ডিরেক্টর ছিল শিশিরা, সে খুব ভালো বন্ধু আমার। মানে ও আমাকে এত ভালো করে বুঝিয়েছিল, মানে জীবনে বেস্ট যদি কোনো ডিরেক্টর আমি পেয়ে থাকি সে হচ্ছে শিশিরাকে পেয়েছিলাম আমি। সে আমাকে শিখিয়েছিল যে ভালো ডিরেক্টর কাকে বলে। সে আমাকে একটা আলাদা পেজ দিয়েছিল খালি, যেখানে শুধু ক্যারেক্টারের ব্রিফিং দেওয়া আছে, ক্যারেক্টারের ভাবনা চিন্তা কেমন হতো, মানে তাকে গিয়ে আমাকে একটা প্রশ্নও করতে লাগেনি আচ্ছা এটা কেন, সেই প্রশ্নটা করার যাওয়ার আগেই সে আমাকে উত্তর সব দিয়ে দিয়েছে খাতায় লিখে। তো আমি তাকে বলেছিলাম যে আমার জীবনের বেস্ট ডিরেক্টর তুমি, তোমাকে আমি পেয়ে ধন্য। ওই কাজটাও খুব ভালো ছিল। ওই কাজটা পুরো এমন ছিল যে আমাদের যে পিসিওডি রোগটা আছে না, তো অমন একটি রোগ, একটি মেয়ের হয়েছে, সে মালায়ালামে, মানে সেটা কেরালার একটি অত্যন্ত গ্রামের একটি ফ্যামিলি যেখানে এখনো পর্যন্ত এই নাগ দেবতার পুজো করা হয়। মানে কি হয় সেখানে যে মেয়েদের যখন প্রথম পিরিয়ড স্টার্ট হয়, এখনো আছে আমাদের এখানে কোনো কোনো জায়গায় যেখানে প্রথম পিরিয়ডে ঘরের লোকরা খুব বড় করে তামঝাম করে পুজো দেয় মহিলাটা, মানে মেয়েটাকে, যে তার প্রথম পিরিয়ডসটা তেমনই একটা বিষয়। ওই গ্রামেও এমন হয় যে প্রথমেই যখন কোনো মেয়েদের পিরিয়ড স্টার্ট হবে তখন তারা তাদেরকে নিয়ে মানে তাদের পুজো দেবে, এসে করবে, এমন হয়। তো তারপরে কি হলো, সেখানে দাঁড়িয়ে ওদের মধ্যে এমন আছে যে যখন ওই পুজোটা হচ্ছে, সিনারিওটা যে এমন ছিল যে গল্পটাতে যে পুজোটা হচ্ছে বাড়িতে, ওই পুজোটাই হচ্ছে, এটি ঘরে এটি ছোট মেয়ে তার ফার্স্ট পিরিয়ড স্টার্ট হয়েছে, তাকে দিয়ে পুজো হচ্ছে। কিন্তু আমার যে ঘরের বউ, তার পিসিডির রোগ, তাকে একটা ঘরের কোনায় বন্ধ করে রাখা হয়েছে। কারণ সেখানে এটা এখনো চলে যে কিছু ছোঁয়াছানি যাবে না, ঘর থেকে বেরোনো যাবে না। আর আমার তো রোগটা দিনের পর দিন চলেই যাচ্ছে, বন্ধ তো হচ্ছে না, তাকে আমরা রোগ বলছি। তো আমি ঘরের মধ্যে বন্ধ, কিন্তু বাইরে সেই একটা বিষয় নিয়ে পুজো হচ্ছে, কিন্তু আমি ঘরের বাইরে বেরাতে পারবো না। এদিকে যে আমার হাজবেন্ড, তার যখন শরীরের কামনা জাগছে, সে নিজের মতন করে আসছে আমার কাছে, সে তার সুখ মেটাচ্ছে, মিটে সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, সে দেশ আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি একটা জাস্ট মানে একটা আমার মধ্যে একটা ইমোশনাল একটা ক্রিয়েশন তৈরি হতে, আমি জাস্ট রেগে মেগে ঘর ছেড়ে বেরিয়ে এসে পুজোর মাঝখানে ঢুকে যাই। তো এই বিষয়টা নিয়ে একটা ছোট্ট একটা গল্প 13 মিনিটের, যে কাজটা আমার এত ভালো লেগেছিল, যে কাজটা করার পরে আমি বলছি ওফ থ্যাংক গড শিশিরাকে আমি পেয়েছিলাম জীবনে। তো হ্যাঁ, এটা বলতে পারো যে আমি জীবনের এই আমার কাজ বাজ শুরু হয়েছে কতদিন ধরে, হয়তো 4 বছর, কিন্তু আমি কাজ শিখছি এখনো পর্যন্ত 7 থেকে 8 বছর হয়ে গেছে। তো হ্যাঁ, বলতে পারো যে এই কয়দিনে যে কটা আমি কাজ করেছি বা যে চরিত্রকে আমি পেয়েছি আমার জন্য, আই এম থ্যাঙ্কফুল টু মি, যে ভগবান যেই থাকুক সে আমার কাছে এগুলোকে নিয়ে এসছেন, যে আমি এগুলোকে করতে পেরেছি। তুমি এত সুন্দর করে গল্পটা বলছিলে, দুটো গল্পই এত সুন্দর করে বললে, আমি মন দিয়ে শুনেই যাচ্ছি, আমাকে আমার সামনে পিকচারাইজেশন করছি যে আচ্ছা এটার পরে এটা হয়েছে, which is very nice and I'm very happy to see a fellow Bengali actor who is doing so good. I'm so happy to see that. But এবার তোমার নামটা নিয়ে কথা আসি, ঠিক আছে? তোমার নামটা আমরা অফ ক্যামেরা ডিসকাস করছিলাম যে তোমার নাম হচ্ছে লাকি। তো তুমি তোমার নামটা চেঞ্জ করলে কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? আমার নাম লাকি রয়, এটা আমার আইডি প্রুফ নেম। এবার বৈশাখে কেন দেওয়া হয়েছে, আমার নাম বৈশাখে ছোটবেলাতেই ছিল, মানে এমনি বাড়িতে ডাকতো আমাকে লোকজন, বাট লাকি নামটা আমার এমন ছিল না যে সেটাই সবাই জানবে, আমার ওটাও ঘরে ডাকতো। আমার অভিনয় কেরিয়ারের আগে একটা কেরিয়ার ছিল যেখানে আমি গিটার বাজাতাম।
মানে ফুল টাইম গিটার বাজিয়েছি, আমি প্রচুর ব্যান্ড প্লে করেছি, গিটার নিয়ে এখনো বসে থাকি ঘরের মধ্যে। সেই সময় আমার মনে হয়েছিল যে বৈশাখী নামটা একটা গিটারিস্টের নাম থাকবে, এ মা না কেমন মেয়ে নাম, একটু ইউনিক কিছু দিতে হবে আমাকে। তো আমি ঠিক করি না, লাকি নামটা সবচেয়ে বেস্ট। এবার লাকি নামে আমি আমাদের বেলঘুরিয়াতে এত লোক চিনে গেছে আমাকে লাকি নামে যে আমার বৈশাখী নামটা ধুয়ে গেছিল। লাকি, লাকি দি রকস্টার ওয়ান কাইন্ড অফ এমন ধরনের ছিল। তো যখন আমি এদিকে আসি, অভিনয় শেখা শুরু করি, প্রথম মন পতঙ্গর কাজ আমার কাছে আসে, তখন ডিসাইড হচ্ছে যে কি কি নাম যাবে। তো আমি বলছি লাকি রয়, বলছি লাকি রয়, একটা হিরোইনের নাম লাকি রয়। আনছি ভাল লাগছে না, তাহলে কি করবো বলো। বলছি তোর আর কি নাম আছে, আনছি নাম তো প্রচুর আছে আমার। তখন এমনি কথায় কথায় বলছে বৈশাখী, বৈশাখীও আমার নাম, বলছে বৈশাখী নামটা খুব ভালো লাগবে। তখন ঘরে আমরাই ছিলাম, সৌমিশদি, রাজদীপ দা, শুভঙ্কর, এরা রানা দা, এরা সবাই মিলে ছিলাম। আচ্ছা তাহলে বৈশাখী রেখে, বৈশাখী ভালো লাগবে। জাস্ট মানে এমনি মানে চলো বৈশাখী রেখে, তো বৈশাখী রেখে দিলাম। তারপরে তো লাকিটা তোমার নিজের চুজ করা না? না, লাকি আমার বাবার দেওয়া নাম। ও কারণ আচ্ছা। আমার বাবার কথা অনুযায়ী বা আমার বাড়ির লোকের কথা অনুযায়ী যখন আমি জন্মেছিলাম, তো বাবার খুব প্রফিট হয়েছিল, সোজা সাপটা কথা। বাবার কাজ বাজ হয়েছিল, বাবা বলেছে লক্ষ্মী ঘরে এসছে, এর নাম লাকি রাখবো। বাট তারপরে বাবা বুঝলো যে আমি অলক্ষ্মী, আমি লক্ষ্মী না, আমি সব ভাঙচুর করি। তারপরে বাবা ভাবলো নামটাও রেখে ভুল করেছে। আমি এখন বাবাকে জিজ্ঞাসা করি, বাবা তুমি আমার নাম লাকি কেন রেখেছিলে, কিসের দরকার, তোমার জন্য আমি লাকি, আমার জন্য আমি লাকি নই। না না এরকম করে আই জাস্ট আমি বাবাকে বলি এমন করে আসেন, যখন আমি খুব ডিপ্রেসড হয়ে যায় জীবন নিয়ে, কাজ বাজ নিয়ে, যে কেন আমার বাবা নামটা লাকি রেখেছিল, লাকি নাম রেখেছিল বলে কিছু হচ্ছে না। এসব হয়েছে। বৈশাখী নামটাও খুব সুন্দর। বাট হ্যাঁ, অ্যাজ আ মানে মিউজিশিয়ান যখন তুমি মিউজিক নিয়ে কাজ করছো, দ্যাট ওয়াজ আ ভেরি মোর প্রেফারেবল নেম। আই ডু গেট দ্যাট পয়েন্ট। হ্যাঁ, তো তোমার মিউজিক থেকে অ্যাক্টিং এ এই ট্রানজিশনটা তোমাকে কি ট্রিগার করেছিল, এই ট্রানজিশনটা? হ্যাঁ, এবার যখন আমি মিউজিক নিয়ে রয়েছি মানে 2014-15, 13-14-15 প্রপার তখন আমি বাজাচ্ছি, মানে আমার ততদিন শেখা হয়ে গেছে। তার আগে আমি জয়েন করেছিলাম, ওই যখন আমি ক্লাস 10-এ ছিলাম তখন আমি গিটার কিনেছিলাম ফার্স্ট। তাও খুব ঝামেলা করে বাড়িতে, আমাকে গিটার কিনে দাও, গিটার কিনে দাও বলে। দিন আমার দিদি আমাকে প্রথম গিটার কিনে দেয়। আমার দিদি জানি না কত ভালো মানুষ, আমার দিদি আমাকে গিটার কিনে দেয়, আমি বাজানো শুরু করি। তো বাজাতে বাজাতে হয় যে হ্যাঁ বাজাচ্ছি, খুব ভাল লাগছে, পড়াশোনা পুরো লাটে উঠিয়ে দিয়েছি আমি। আর সত্যিকারের বলতে যে পড়াশোনাটা ছোটবেলার থেকে আমি করেছিলাম, জাস্ট বাবা মা চায় ডিগ্রিটা আনতে হবে ঘরে আমাকে, বাবা মা দেখতে চেয়েছে, সেই জন্য আমার মন কখনোই ছিল না। আমি ছোটবেলার থেকে গল্পের বই নিয়ে পড়ে থাকতাম, নাটকের বই নিয়ে পড়ে থাকতাম, ভুল ভালো জিনিস করতাম। মানে যদি পড়াশোনার বই খুলতাম আমার সঙ্গে সঙ্গে ঘুম আসতো, আমি জানি না কেন, আমার জাস্ট সেকেন্ড লাগতো আমি চোখ বন্ধ করে ফেলতাম। আর প্রচুর মারও খেয়েছি আমি জীবনে, মানে আমি এত মার খেয়েছি কোনো আইডিয়া নেই। তো তো তখন পড়াশোনা বাস লাটে উঠে গেছে আমার, গিটার নিয়ে রয়েছি, বাবা মা বলছে পড়াশোনা হচ্ছে না, মা আমার গিটারও ভেঙেছে 2-3টে। হ্যাঁ এই সমস্ত জিনিস, তখন এইচএস চলছিল। তো এইসব করে একদিন হঠাৎই মনে হলো, যখন মানে আমি যখন বাড়ি ছাড়ার প্ল্যান করলাম জীবনে ফার্স্ট টাইম, যখন আমার 19 বছর বয়স, এমনি প্ল্যান করেছি যে হঠাৎ করে দিন রাত্রেবেলা আমার মনে হলো যে আর কতদিন বাবার টাকায় চলবো, এমন করে তো হবে না, নিজের তো টাকার দরকার। তো পরের দিন সকালে আমি বাবাকে বলি যে আমি বাড়ি ছাড়বো। বাবা বলে গিটার মিটার রেখে যাবি বাড়ি ছাড়ার হলে। মানে র্যান্ডমলি তুমি বাড়ি ছেড়ে দিয়েছো? আমি জাস্ট বাবাকে এমন করে বলেছিলাম বাড়ি ছাড়বো। তখন আমি ঠিক করে নিয়েছি আমি অভিনেতা হব। তখন আমি মাধ্যমিকের পরপরই আমাদের একটা ছোট্ট সরকারি বিউটিশিয়ান কোর্স হয়, তো সেটা আমি করেছিলাম মিউনিসিপালিটির ওই তরফ থেকে, যেখানে সমস্ত স্ট্রেডিং, হেয়ার কাটিং এসব শেখায়। তো সেটাও আমার শেখা আছে, পার্লারের কাজ বাজ। তো ওইটা করতে করতেই প্রথম আমি গিটার রাখা সত্ত্বেও গিটার সাথে ছিল, তখন আমি ঢুকে গেলাম মেকআপ লাইনে, হেয়ার স্টাইলিং করছি, ব্রাইডাল মেকআপ করাচ্ছি। করতে করতে তখনও ভাবছি যে গিটার নিয়ে কিছু করতে হবে, কিছু একটা করতে, চারিপাশে দৌড়াচ্ছি, কিন্তু গিয়ে কোনো মানে আমি অ্যাকচুয়ালি কোনো কিছু পাইনি, কোনো সোর্স পাইনি গিটার মিউজিক নিয়ে। আর তখন সত্যিকারের জীবনে টাকাটার দরকার ছিল, টাকার তো এখনো দরকার, তখন জাস্ট নতুন নতুন টাকার দরকার, টাকা লাগবে হাতে। আমার বাবার টাকায় হচ্ছে না, হাত খরচাটা কতদিনই বা চালাবো, বাবা দিয়ে কতদিন বা হাত পাতবো, বয়স বেড়ে যাচ্ছে। 15 বছর বয়সে আমি এগুলো ভেবে নিয়েছিলাম, সেই জন্য হয়তো আমি তাড়াতাড়ি বড় হয়ে গেছি একটুখানি। তো সেখানে
তো বাবাকে বললাম যে হ্যাঁ আমি ঘর ছাড়ছি বাবা, তো বাবা বললো গিটার মিটার রেখে যাস, গিটার নিয়ে বেরাস না লোকজন ভিখারি ভাববে। বাবা আমাকে এটা বলেছিল। আলাম ঠিক আছে। তো তখন প্রথম আমি ভাবি যে না গিটার নিয়ে চললে হয়তো জীবনে টাকা কামাতে পারবো না, কারণ সত্যি তখন আমি কিছু পাইনি। আর যেই জায়গায় আমি ছিলাম বেলঘুরিয়া, তখন প্রথম আমি মেয়ে যে গিটার বাজাচ্ছে এলাকাতে, একটা এমন বিষয় ছিল মানে আমাকে দেখে হয়তো অনেক অনেক নতুন নতুন মেয়েরা এখন গিটার শিখছে, তখন প্রথম আমি দেখলাম যে গিটার বাজাচ্ছে বেলঘুরিয়া দাঁড়িয়ে এটা মেয়ে। তো আমি বললাম না বেলঘুরিয়া থাকলে তো কিচ্ছু করতে পারবো না জীবনে আমি। তো আমি ডিসাইড করে আমি বেলঘুরিয়া ছেড়ে বেরালাম, মেকআপের মানে মেকআপ আর্টিস্ট হলাম। তারপরে হঠাৎ করেই ফটোগ্রাফার আমাকে বললো যে তুই এত ভালো হাইট, তুই কেন এসে করছিস না, মডেলিং কেন করছিস না? তো মডেলিংও জয়েন করলাম আমি। কিন্তু মডেলিং করতে গিয়ে আমি দেখলাম যে মানে মডেলিং এটা খুব একটা মানে এইখানে আমার মন ভেঙেছিল মডেলিং করতে গিয়ে, যে এখানে 500 টাকার জন্য তোমাকে ফটোগ্রাফাররা বা কিছু কিছু মানুষজনরা বলবে যে আচ্ছা 1 ঘন্টার কাজ আমি কিন্তু 500 দিতে পারবো, বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার কাজ সেও কিন্তু আমি এটাই দিতে পারবো। কিন্তু তারপরেও তারা এক্সপেক্ট করতো আমার কাছে এটা যে তারা যখনই আমায় কল করবে, যখনই আমায় ডাকবে, সঙ্গে সঙ্গে সেই জায়গায় আমাকে দাঁড়াতে হবে। এইটা আমার দ্বারা হচ্ছিল আমি, মানে আমি ভাবছিলাম না এটা তো পারবো না করতে। মানে আমাকে তুমি সবকিছু করতে বলছো করবো, কিন্তু আমাকে আমার প্রাপ্য শ্রমটা আমাকে দাও, তাহলে আমি করে নেবো। তুমি আমাকে প্রাপ্য শ্রমটাও দিচ্ছ না, তুমি বলছো তোমার জন্য সবকিছু করতে হবে, এটা তো আমার দ্বারা সম্ভব না। তখন প্রথম আমার কিছু বন্ধু বান্ধব এমন ছিল যাদের থ্রু আমি থিয়েটার জয়েন করি 2016 লাস্টে। ওই থিয়েটার জয়েন করার পরেই আমি ডিসাইড করি আস্তে আস্তে যে থিয়েটারটা আমার দ্বারা হচ্ছে না। এত বোরিং কেন, মানে এত বোরিং কেন? তুমি আর আমি একদম অপোজিট, বুঝতে পেরেছো? আমি পড়াশোনাতে মানে পড়াশোনা করব না, 90-র নিচে আমার মার্কস আসবে হতেই পারে না, আমি হচ্ছি এরকম। হ্যাঁ মানে আমার কাছে এরকম যে অনেক সময় এরকমও হয়েছে যে আমার সিচুয়েশনের মধ্যে যে আমার কাছে অপশন আছে স্কুলের পিকনিক, কিন্তু যাব বাড়ির থেকে বেরাবো, স্কুলের পিকনিকে যাব, কি আর হবে, ওদের সাথে তো রোজই দেখা হয়, কি করব গিয়ে? তার থেকে আমার আরো দুটো গল্পের বই পড়া হয়ে যাবে, আজকে ছুটি, এরকম আমি গল্পের বই পড়বো, পড়াশোনা করবো, থাকবো, মানে সবসময় খুব ভালোবেসেছি পড়াশোনাটাকে। আর সেই ক্ষেত্রে আমার থিয়েটারও যখন করেছি, ওই ঘন্টা পর ঘন্টা বসে থাকা, বিভিন্ন এক্সারসাইজেস গুলো করা, ওগুলো আমি খুব মানে মোটিভেট করেছে। সো এদিকে তুমি আর আমি একদমই অপোজিট আর কি। হ্যাঁ, আমি যখন থিয়েটার ফার্স্ট জয়েন করি, আমি সত্যিকারে বলতে তখন আমি অভিনয় কিচ্ছু জানতাম না, মানে আমি কিচ্ছু, আমি পুরো নতুন। মানে আমি প্রথম দিনরা স্টেজে গিয়ে দাঁড়াই, এমনি আমাদের ওয়ার্কশপটা কেমন একটা বড় গোল বেদি, তার মাঝখানে মাটি, মানে মাটি দিয়ে বেদিটা করা। তো আমাদের ওখানটা মানে তুমি যখন প্র্যাকটিস করো তোমাকে ধুলোবালি লাগবে। আমাদের ওয়ার্কশপটা এখন চেঞ্জ হয়ে গেছে, আগে এমন ছিল। তো সেখানে যখন আমি প্রথম দিন গিয়ে দাঁড়িয়েছি, আমার এমন লেভেলের প্যানিক অ্যাটাক উঠেছিল যে আমি কিচ্ছু আমি মুখ থেকে একটা শব্দ বার করতে পারিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে। তার আগে যখন আমি থিয়েটার জয়েন করেছিলাম 2 মাসের জন্য, এত বোরিং কেন, এরা এমন করে কেন অভিনয় করছে, এরা এমন করে কেন করছে। আমি কিন্তু এক বিন্দু থিয়েটারটাকে অপমান করিনি সেই সময় দাঁড়িয়েও। আচ্ছা আচ্ছা আমি হয়তো বুঝতে পারছি না, আমার হয়তো ভালো লাগছে না, এই ধরনটা হয়তো আমার ভালো লাগে। তারপরে আমি স্যারের সাথে কথা বলি, স্যার আমার না খুব অদ্ভুত লাগছে, আমি না এমন ধরনের অভিনয়টা করতে পারবো না, আমি চেষ্টা করছি খুব করার, কিন্তু ভেতর থেকেই কিছু বেরাচ্ছে না। সত্যিকার এটা যেটা বেরায়নি, যেটা আমি খুব অনেস্ট ছিলাম সারা জীবন অভিনয়ের দিক থেকে নিজের কাছে, যে যেটা মন বলতো সেটা মুখে আনো, তাহলেই তুমি কিছু করতে পারবে জীবন। আমি ডাইরেক্ট বলেছি আমার হচ্ছে না কিছু, আমি এমন আওয়াজ বের করতেই চাই না। এমন আওয়াজ বের করে কেন বলবো এই কথাটা, যেটা আমি নর্মাল আওয়াজে বলতে পারবো, তাই না? সোজা কথা। অবশ্যই আমি ঘা ঘা করে কেন চিল্লাবো, যেটা আমি আস্তে করে শান্তভাবে তোমাকে বলতে পারবো? দরকার নেই না। আজ আমার বাড়িতে একটা অমন হয়েছে, আজ আমার বাড়িতে একটা এমন হয়েছে ভাই, আমি তো এমন করে বলতে পারি। এইটা আমার পছন্দ ছিল না, এটা আমার এখনো পছন্দ না। থিয়েট্রিক্যাল ব্যাপারটা আর কি, হ্যাঁ থিয়েট্রিক্যাল ব্যাপারটা ওভার দ্য টপ গিয়েই করতে হয়, হ্যাঁ, কারণ ওইটাই থিয়েটারের করতে হয়। এবার কি, আমি দেখতে খুব পছন্দ করি থিয়েটার, আমার খুব আচ্ছা। ভাল লাগে দেখতে। মানে তারা যে করে না, আমি অবাক হয়ে দেখি, হা করে দেখি কিভাবে করছে। কিন্তু যখন আমি ওখানে গিয়ে দাঁড়াই, তখন আমার ভেতর থেকে কিছু বেরায় না। তখন আমি প্রথম স্যারকে বলি, স্যার আমার না থিয়েটারটা হচ্ছে না, আমি কি করব? তখন স্যার বলে তুই তুই ওয়ার্কশপে আন। যখন প্রথম আমি ওয়ার্কশপ জয়েন করলাম, আমি ক্যামেরা অ্যাক্টিং শেখা শুরু করলাম, তখন থেকে আমি বুঝতে পারলাম যে না এটাই মজা লাগছে।
দিনের শেষে সোজা কথা, যে কোনো কাজই আমি করি আমার মজাটা দরকার, মজা না হলে আমি জীবনে কোনো কাজ করতে পারি না। মানে আর যদি একটা কাজ করে আমি শান্তি না পাচ্ছি, আমি মানে একটা কিরকিরারি মজাই না আসছে ভেতরে, হ্যাঁ মজা লাগছে করতে, এরপরে কি হবে সেটাও দেখতে মজা লাগবে, এটা না হলে আমার দ্বারা হয় না কিছুটা। আমি ছবি যখন আঁকি তখন আমি এমন পাই, আমি ভুলভাল ছবি আঁকি, আঁকতে একটা সুন্দর ছবি বেরিয়ে যায় একটা। আমার প্রচুর আর্ট, যেমন আমার ঘরের লোকই বোঝে না। আমি একবার একটা মেয়ে এঁকেছিলাম, মা বলেছিল বেগুন এঁকেছিস। আমি বলছি মা এটা মেয়ের মুখ। বলছে আচ্ছা আচ্ছা, আমি বুঝিনি তার মানে। তো এমনও আছে অনেক কিছু। তো ক্যামেরা অ্যাক্টিং এ এসে আমি বুঝতে পারলাম যে না, আমার জন্য ক্যামেরা অ্যাক্টিংটা, আমার জন্য থিয়েটারটা নয়। কিন্তু থিয়েটার আমি দেখতে বা শুনতে, নাটক শুনতে, দেখতে, পড়তে আমি খুব ভালোবাসি। এমনকি নাটক যখন আমি গল্পের বইও পড়ি, তখন আমি ক্যামেরা অ্যাক্টিংয়ে গল্পের বইটা পড়ি। আমি থিয়েটারের অভিনয় বইটা পড়তেই পারি না, আমার প্রবলেম হয় পড়তে। এটা আমার অনেক আগের থেকেই ছিল, তাই থিয়েটারটা আমার হয় না। আর যখনই এমন কোনো বড় কোনো থিয়েটার আর্টিস্ট, যেমন রিসেন্টলি যে কাজটা আজকে আমি যাবো রাত্রেবেলা, আমার সারা রাত্রি শুট আছে, আমি গৌতম হালদারের সাথে পার্টটা করছি, স্ক্রিন শেয়ারটা করছি। তো গৌতমদার সাথে হ্যাঁ ফার্স্ট কথা হয় যে এই 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 তো গৌতম দা প্রথম আমাকে বলেছিল যে তোর হাইটটা লম্বা বলে কিন্তু তুই ভাবিস না যে আমি বুঝি না কিছু। আচ্ছা আমি জানি আপনি আমাদের অনেক কিছু জানেন, মানে ইয়ার্কি ছক করেই বলেছিল, ইয়ার্কি মানে পুরোটাই ইয়ার্কি ছিল। আমি আর গৌতম দা হাসছি, হ্যাঁ আমার আমার সত্যি হাইটটা একটু বেশি হয়ে গেছে বলুন। বলছে হ্যাঁ। তো হ্যাঁ খুব মজাদার লাগে কাজ করতে এদের সাথে, মানে খুবই মজা পাই। জীবনে আমি এমন অনেক জায়গায় কাজে গিয়ে আমি এমন ভালো ভালো কো অ্যাক্টর পেয়েছি, যেমন এই শুভঙ্কর খুব ভালো কো অ্যাক্টর। মানে যখন শুভঙ্কর সাথে প্রথম আমার আলাপ হয়, মানে আমি ভাবছি যে শুভঙ্কর তুই, তোর সাথে আমি কি করে কাজটা করবো রে, মানে ভেবেছিলাম যে আমি তোকে চিনিও না, একটা এত বড় কাজে ওর সঙ্গে আমি নামছি। আমি প্রথমে খুব ভয় পেয়েছিলাম ওর সাথে, যে একটা অচেনা মানুষ, একটা অচেনা ছেলে যে আমার কো অ্যাক্টর হতে এসছে, যার সঙ্গে আমাকে কেমিস্ট্রি শেয়ার করতে হবে, যার সঙ্গে আমাকে এমন এমন সিন করতে হবে, আমি কি করে করবো। যখন শুভঙ্করের সাথে প্রথম আলাপ হয় তখন আমি এটা ওকে বলেছিলাম, বা এটা আমরা দুজনে মিলে ডিসকাস করেছিলাম যে দেখ উই আর ব্রো। তো সেখানে দাঁড়িয়ে আমরা যেটাই করব আমাদেরকে জাস্ট মিরার থাকতে দেয়, যেটা আমি যা চোখে বলি তুই যেটা বুঝে যাস, তুই যেটা চোখে বলি আমি যেটা বুঝে যাই। আমাদের মধ্যে এটাই হয়েছে। আর আমাদের মধ্যে বিষয়টা এমন তৈরি হয়ে গেছে, দূর থেকে তাকিয়ে আমার দিকেও তাকায়, আমি বুঝে যাই সেখানে দাঁড়িয়ে যে আমাকে কি বলবে। তো বিষয়টা মানে এমন করে রেডি করে নিয়েছিলাম প্রথমে। এটা তোমাদের বন্ধুত্বের হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ। হয়েছিল, কিন্তু তোমরা আগে বন্ধু হয়ে গেছিলে, তোমাদের কেমিস্ট্রিটা বিল্ড আপ হয়েছিল, কিন্তু সবসময় কিন্তু এরকম হয়ও না। না না না, Not a- হট it's not করে একটা necessary- কাজে একটা হট করে একটা নতুন একটা কোয়াক্টার চলে আসলো আমার সাথে। এটা এমনও হয়েছে যে কোয়াক্টার সঙ্গে আমার জাস্ট দেখাই হয়নি, সিনের আগে ঢুকেছে ফ্লোরে। অবভিয়াসলি সে আমার থেকে বড় কোনো আর্টিস্ট, সেই জন্য তার সঙ্গে আমার দেখা হয়নি, আমার সাথে এমন হয়েছে। কিন্তু সেখানে গিয়ে কি হয়, যখনই আমার থেকে বেশি কোনো এক্সপিরিয়েন্স, বা যারা আমার থেকে বেশি দেখেছে ইন্ডাস্ট্রি, তারা আমার সাথে কাজ করতে আসে, তখন আমার মধ্যে কি হয় যে আমি জাস্ট তাকে ছেড়ে দিই, মানে আমি নিজেকে ছেড়ে দিই তার কাছে, তুমি যেটা বলবে আমি সেটা ভেবেই চলবো, তাহলে আমাদেরটা বেরিয়ে আসে। এটাই হয়। মানে রিসেন্টলি আমি যে কাজটা করলাম, আমার রাহুলদার সাথে কাজ ছিল। তো রাহুলদার সাথে বেশি কোনো সিন ছিল না, খুব ছোট ছোট সিন ছিল, কিন্তু কাজ করতে এত মজা হয়েছে রাহুলদার সাথে। রাহুলদা মানে এত একটা ইউনিক পার্সন এই বিষয়ে, মানে সে গিটার বাজাতে পারে না, কিন্তু সে অভিনয় যখন করলো দেখে বুঝবেই না সে গিটার বাজাতে পারে না। ক্রেডিট অ্যাজ অ্যান অ্যাক্টর। হ্যাঁ, এত ভালো একজন মানে অভিনেতা, মানে আমি খুব মজা পেয়েছি কাজ করে তার সাথে। কারণ প্রচুর এমন প্রোয়াক্টাররা আসে। শ্রীতমার সাথে লাস্ট কাজটা করলাম আমি, শ্রীতমার সাথে কাজ করে আরো বেশি মজা, মানে ও পুরো বোন আমাদেরকে দেখতেও এক, আনছি বোন তোমার কাছে একটা এমন বিষয়। মানে কো অ্যাক্টর গুলো যদি তুমি ভালো পেয়ে যাও জীবনে, বা তারা আন্ডারস্টেবল তোমার জন্য, তাহলে কাজ এমনি এমনি দৌড়াবে, কাজ আটকে থাকেন। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমিও কিন্তু যত টাচউড, যত কো অ্যাক্টরের সাথে আজ অব্দি কাজ করেছি, আই বিন ভেরি লাকি। মানে দে ভেরি নাইস অ্যান্ড গুড পিপল টু ওয়ার্ক উইথ, অ্যাডজাস্টেবল পিপল টু ওয়ার্ক উইথ। তবুও আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে ইন্টিমেসি কোঅর্ডিনেটর একটা থাকা উচিত। This Obviously. particular job role, because the Bengali films are very vocal, both in their viewpoints as well as in the physical expression of it. তো এটাতে কি হয়, এত আমরা ভোকাল হয়ে ফিল্ম বানাই, সেক্ষেত্রে যখন আমাদের ইন্টিমেসি কোনো কোঅর্ডিনেটর না থাকে না,
তো দের কুড বি ইস্যুস দ্যাট লেটার অন দ্যাট কুড এফেক্ট বোথ দ্য পার্টিস। আমার মনে হয় মানে দুজনেই এফেক্ট হবে, তো একটু থাকা উচিত। কিন্তু আমি কোথাও সেরকম পাইনি যে ওরা বলে দিচ্ছে তোমাদের নিজেদের নিজেদের মধ্যে যে একটা বোঝাপড়া করে নাও। তার থেকে আমার মনে হয় একজন থাকুক যে মিডিয়েটর, সে বলবে এটা করবে, এর থেকে বেশি ইজ নট অ্যালাউড, উইচ ইজ, তা এরকম হলে একটুখানি আমাদের মনে হয় ব্যালেন্স থাকতে। আচ্ছা তবুও তোমার সাথে এত কথা বললাম, এত ক্যারেক্টার নিয়ে আলোচনা করলাম, কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা আমাদের জিজ্ঞেস করতেই হবে তোমাকে যেতে দেওয়ার আগে, সেটা হচ্ছে হু ইজ বৈশাখী। না, হু ইজ বৈশাখী মানে আমরা কেউ বৈশাখীকে কিন্তু চিনি না, আমরা বৈশাখী থ্রু দিয়ে ডিফারেন্ট ক্যারেক্টার্স কে দেখছি। তা আজকে তুমি আমার জন্য, আমাদের অডিয়েন্সের জন্য একটু বলো হু ইজ বৈশাখী। বৈশাখী হচ্ছে আমি। আমার ব্যাপারে কি বলবো, মানে আমি আসলে যেটা দেখাচ্ছি নিজেকে এখন আমি সেটা নই, স্বাভাবিক ক্যামেরার সামনে আছে। আমি খুব বোকা একটি মেয়ে, আমি যখন তখন ভ্যা ভ্যা করে কেঁদে ফেলি যদি আমার সামনে কোনো আমার ভালোবাসার মানুষ থাকে। এটা যদি, আমার মনে হয় যে আমি নিজের কাছে যদি অনেস্ট থাকি, মানে আমি যদি নিজের কাছে অনেস্ট থাকি তো আমাকে জীবনে কেউ কোনোদিনও হারাতে পারবে না। তো সেটাই আমি করি, আই এম সো অনেস্ট উইথ মি। মানে তো সেখানে দাঁড়িয়েও বৈশাখী কি সেটা আমি নিজেকে কি করে বলবো বুঝতে পারছি না এখন, বাট আমি খুব ভালো মেয়ে। আমার যেটুকু তোমার সাথে কথা বলে, যেটুকু তোমার সাথে আলোচনা করে যেটি মনে হলো, আমার মনে হলো তুমি ভীষণ ভালো অ্যাক্টর। তুমি ভীষণভাবে রোলটাকে ভালোবেসে অ্যাক্টিং করো, যেটা আমার সবাই করে না। অনেকের কাছে মোটিভেশন থাকে, কারোর ফাইন্যান্সিয়াল থাকে, কারোর পপুলারিটি থাকে, কারোর ফেম থাকে, কিন্তু তুমি অভিনয়টাকে ভালোবাসো। দেখি যেটা মনে, তোমার সাথে কথা বলে মনে হয় দ্যাট ইজ সো নাইস টু সি somebody who loves acting so much. হ্যাঁ, হ্যাঁ। অলসো আরেকটা থিং আই হ্যাভ টু গিভ ইউ আ কমপ্লিমেন্ট is because how you are right now, you know, when we are in this field, when we are coming in front of the camera, আমাদেরকে একটা সার্টেন গ্ল্যামারাস ওয়েতে থাকতে হয়। কিন্তু তুমি যেরকম ভাবে এসেছো আমাদের কাছে, তুমি ঠিক ওরকমই, তুমি ভীষণ কনফিডেন্ট এটা নিয়ে, উইচ ইজ গুড না? আরো আমাদের আরো আশেপাশে আরো মেয়েরা দেখবে, তারা দেখবে যে হ্যাঁ, ইউ ক্যান বি কনফিডেন্ট ইন ইউর ওন স্কিন, ইউ ডোন্ট নিড টু বি এনিথিং এটা আদার আমাকে দেন হতে দ্যাট। হয়ে গেল, মানে এটা আমাকে বলতে পারো আমাকে আমাকে ইন্ডাস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে এমন যে আমি খুব ভালোবাসি যেটা আমি নিজে। মানে এমন অনেক অনেক জায়গায় আমার কথা শুনতে হয়েছে যে বৈশাখী একটু রে ট্রিটমেন্ট করিয়ে নাও, বা বৈশাখী একটু 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 গ্ল্যামারাস হলে খুব ভাল লাগতো। বা সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়, মানে আমার নিজের এটা মনে হয় যে আমি কেন ওটা করব। আমাকে এক সময় একটা কাজ চলাকালীন একটা রিপোর্টার আমাকে প্রশ্ন করেছিল এই কথাটা যে বৈশাখী, তোমার কি মনে হয় না যে যেমন তুমি দেখতে বা যেমন তোমাকে দেখতে তুমি এক ধরনেরই চরিত্র করতে পারবে, তুমি অন্য ধরনের চরিত্র করতে পারবে না। আমি বলছি আপনি কেমন ধরনের চরিত্রের কথা আমাকে বলতে চাইছেন? বলছে হ্যাঁ, যেমন তুমি করলে মন পতঙ্গর কাজ সেমন সেমন ধরনের কিছু চরিত্র, তোমাকে ভয় লাগে না তুমি টাইপকাস্ট হয়ে যাবে। বলছি টাইপকাস্ট তো করলে আপনারাই করবেন আমাকে, সোজা কথা। টাইপকাস্ট আমাকে অন্য কেউ করতে পারবে না। আর আপনি টাইপকাস্ট কাকেই বা বলছেন? মানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি কলকাতা বা পশ্চিমবঙ্গ, সেখানে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন যে টানাপোড়েনের সংসার, আর না হলে মিডল ক্লাস ফ্যামিলি। তো সেখানে দাঁড়িয়ে আপনি আমাকে কি করে বলছেন যে এই এই সমাজের মধ্যে দাঁড়িয়ে আমি ঝা চকচকে হয়ে একটা কোনো সুন্দর, মানে সুন্দর কোনো একটা কাজ করি? কি করে করবো? আমি তো নিজের সত্তার সাথে মিল খাওয়াতে পারবো না। আজ আমিও যদি আমি যেই অভিনেতা বা যেই অভিনেত্রী আমি, সেখানে দাঁড়িয়ে আমার মনেই হয় না যে আমি নিজেকে চেঞ্জ করে বা নিজেকে ছেড়ে দিয়ে অন্যরকম তৈরি হয়ে একটা কাজ করি। আমি কি দেখাবো দর্শককে যেটা আমি নই? আমি পারবো না সেটা করতে, আমি কখনোই পারবো না সেটা করতে। তাহলে আমার মধ্যে সত্তাটা কি রইলো? আমার আমার মোরাল বিষয়টা কি? কেন আমি অভিনয় করছি? আমি কেন মুখে রং চড়াবো? আমাকে দেখতে সুন্দর, আমি মনে করি খুব সুন্দর। আমার নিজের এটা অনেক ছোটবেলার থেকে আমি বুঝে গেছি যে আমি যেটা পেয়েছি, যেটা আমি আছি, আমার আর কিচ্ছু চাই না ওপর থেকে, বাহ্যিক কিছু চাই না আমার। তো সেখানে দাঁড়িয়ে আর যদি আমার চুল এবড়ো খেবড়ো হয়, আমার মুখে 4-5টা গোটাও চলে আসে, তাও আমি ভয় পাবো না যে ইস
একটু মেকআপ করে আসলে ক্যামেরার সামনে ভালো লাগতো। এটা আমার দ্বারা হয় না, সত্যি হয় না। এত ভালো লাগলো তোমার সাথে কথা বলে, বাট কিছু করার নেই, এভরি গুড থিং কামস টু অ্যান এন্ড। আজকে আমাদের পর্বটাও এখানে শেষ করতে হবে, তবে যাবার আগে আমাদের অডিয়েন্সকে তুমি তোমার তরফ থেকে কিছু মেসেজ দাও। হাই সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমার এই বাজে কথাগুলো এতক্ষণ ধরে শোনার জন্য। বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই সেফ থাকো, ভালো থাকো, চারিপাশে যা হচ্ছে এখন। বাট আশা করব আগামী দিনে আপনাদের কাছে আমি আরো বেশ কিছু ভালো ভালো কাজ নিয়ে আসতে চলেছি। আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমিও চেষ্টা করবো আপনাদের সাথে পাশে থাকার, শুধু প্রচুর গরম, বাইরেই থাকুন, মানে বাইরে থাকবেন না, ঘরের ভেতরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে।